আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল আছে না দুপুর হয়েছে? আসে আচ্ছা। শুভ দুপুর। ৫০তম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলো। চারদিকে এই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক ভয়-ভীতি ছড়ানো হচ্ছে। তো আমি মূলত আজকে আসলাম হচ্ছে শিক্ষার্থীদের ওই ভয়-ভীতি দূর করতে। যেভাবে চারদিকে ভীতি ছড়ানো হচ্ছে, এ পড়তে হবে, সে পড়তে হবে, এতগুলান পত্রিকা পড়তে হবে, এতগুলান ওয়েবসাইট ভিজিট করতে হবে ডেইলি, এতগুলান থিওরি জানতে হবে। এইসব শুনে দেখে ছেলেমেয়েরা তো শেষ যে এমনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পারি না, তার মধ্যে আবার এত কিছু করতে হবে। এরকম একটা চিন্তা ভাবনা শিক্ষার্থীদের মধ্যে এসেছে। ওই জায়গা থেকে আমি আসলে আজকে একটু আলোচনা করতে আসলাম এবং আ জাস্ট বলতে আসলাম যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভয়ের কিছু নেই। তো তোমরা যারা যোগদান করেছো এই আজকের এই ক্লাসে, তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে সাথে এটি অনুরোধ করব যে লাইভটা একটু শেয়ার দিতে হবে। আর কে কোত্থেকে জয়েন করতেছো সেটা একটু বলবে। ঠিক আছে? একটু জয়েন করবে কে কোথা থেকে জয়েন করছো একটু জানাও। ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আমি একটু শেয়ার দিয়ে নিই। ঠিক আছে। আমাদের কিন্তু আজকে রিটেনের ফ্রি ক্লাস শুরু হয়েছে। আমাদের প্রায় সব ব্রাঞ্চেই রিটেনের ফ্রি ক্লাস শুরু হয়েছে। তো তোমরা যারা আ রিটেনের ক্লাসগুলো একটু করে দেখতে পারো আরকি। মানে এটি রিকোয়েস্ট থাকলো যে তোমরা আমাদের সাথে এই রিটেনের ক্লাসগুলো করে দেখতে পারো। ঠিক আছে? রিটেনের ক্লাসগুলো করে দেখতে পারো। তো আলোচনা শুরু করে দেই। ১ম দিকে সকালবেলা এই টাইমে একটু ছেলেমেয়েরা কম আসে তো সে কারণে একটু ওয়েট করছিলাম। আমার মনে হয় যে সাউন্ড ক্লিয়ার। ফজলে রাব্বি যেহেতু বলেছে সেহেতু ঠিক আছে। এখন শোনো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ওভারঅল যে প্রশ্নটা হলো বিসিএস পরীক্ষায় এই আ ৫০তমতে যদি জাস্ট শুধু প্রশ্নের যে এই প্রিন্টিং স্টাইল, পেজ মেকআপ এটা যদি চেঞ্জ করে একটু ইজি করে দেই তোমাদেরকে। এই প্রশ্নে পরীক্ষা দিলে যা পরীক্ষা দিয়ে যে মার্কস পেয়েছে তার সাথে কমপক্ষে ১০ মার্কস বেড়ে যেত। তোমরা হ্যাঁ, তোমরা আসলে অনেকেই ৮-১০ মার্কস কম পাবে। ৮-১০ মার্কস তোমরা অনেকেই কম পাবে। এই কারণটা হচ্ছে প্রশ্নের যে মেকআপ, পেজ মেকআপ করতে অসুবিধা হচ্ছিল এসবের কারণে। প্রশ্ন ওভারঅল অন্যান্য বিসিএস এর চাইতে এই বিসিএস এ খারাপ হয়নি। প্রশ্ন অন্যান্য বিসিএস এর মতোই হয়েছে। আচ্ছা। আর আমি একটা কথা বলছি তোমাদের, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা সবচেয়ে সহজ হয়েছে। কেন কিভাবে সহজ হয়েছে সেই ব্যাখ্যাটা আমি দিব। এবং ৫১তমতে আর ভুল করা যাবে না। ৫১তমতে আমাদের অবশ্যই প্রিলি পাস করতে হবে। সিনথিয়া ইসলাম সুরভি, নওগাঁ থেকে। তুমি আগেও কমেন্ট করেছিলে। ঠিক আছে।
তো আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা। যেহেতু লাইভ ক্লাস, কিছু আলোচনা আসবে, প্রশ্ন আসবে, সেগুলোর উত্তর দিব। একটু বোরিং হতে পারো, বাট একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা এ টু জেড শুনবে। আমার মনে হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো বিসিএস কনফিডেন্স তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছে 51তম ব্যাচের জন্য। সেখানে আজকে তো আমি ক্লাস নিচ্ছি, আগামীকালকে সানোয়ার স্যার ক্লাস নেবেন, এবং 5 তারিখে সানোয়ার স্যার ক্লাস নেবেন মানসিক দক্ষতা, এবং 6 তারিখে গণিত ক্লাস নেবেন আমাদের জীবন স্যার। ঠিক আছে? তোমাদের সবাইকেই ফর্মালি স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে 50 বিসিএস কোশ্চেনস অ্যানালাইসিস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে প্রশ্ন, সেই প্রশ্ন বিশ্লেষণ আমি আজকে করব। এবং প্রশ্নটা বিশ্লেষণ করব কেন? যাতে করে আমরা 51তম প্রিলি পরীক্ষায় ভালো করি, সে কারণে। তোমাদের আজকে প্রশ্ন বিশ্লেষণ, করণীয়, সেসব বিষয় যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে এপিস্টিন ফাইলস। এই 30 জানুয়ারি আমেরিকার সরকার, আমেরিকার যে বিচার বিভাগ, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তারা, হুমায়রা তুমি নওগাঁ চলে গেছো? আচ্ছা, ঠিক আছে। আমেরিকার বিচার বিভাগ 30 লাখের মতো ডকুমেন্ট ফাঁস করছে মানে পাবলিক করে দিয়েছে। এগুলো হচ্ছে তাদের যে এফবিআই তদন্ত, আদালতে যেসব সাক্ষ্য প্রমাণ, সেই বিষয়গুলান ফাঁস করে দিয়েছে আমেরিকার বিচার বিভাগ। এবং এইটার নাম হচ্ছে এপিস্টিন ফাইলস। এপিস্টিন হচ্ছে একজন খারাপ মানুষ। এপিস্টিন হচ্ছে একজন সেক্স অফেন্ডার। সে বাচ্চাদেরকে নির্যাতন করত, এবং সে তার যে বড় বড় আমেরিকান সেলিব্রিটি, রাজনীতিবিদ, তাদের কাছে আসলে সে মেয়ে সাপ্লাই দিত। সে কিন্তু একজন বড় ব্যবসায়ী, প্রচুর টাকা পয়সা ধনাঢ্য ব্যক্তি, কিন্তু সেই কুকর্মগুলো করত। এবং তার সাথে এই কুকর্মে বহু বড় বড় বিশ্বের সেলিব্রিটিরা সম্পৃক্ত ছিল। ওকে, তো এই বিষয়গুলো ফাঁস করে দিয়েছে। এটা নিয়ে এখন ব্যাপক আলোচনা সারা বিশ্বে। মানে সারা বিশ্বে যারা বড় বড়, বিশেষ করে আমেরিকার সাথে লিঙ্কড বড় বড় যারা সেলিব্রিটি, তারা কিন্তু চিন্তায় আছে যে কার কি ডকুমেন্ট না এখানে ফাঁস হয়ে যায়, ছবি ফাঁস হয়ে যায়, ভিডিও ফাঁস হয়ে যায়। ঠিক আছে? এটাকে এপিস্টিন ফাইলস বলা হচ্ছে। তো তোমরা নিশ্চয় দেখেছো যে বিল গেটস নিয়ে একটা রিপোর্টও হয়েছে। বিল গেটস নাকি রাশিয়ান মেয়েদের সাথে এসব করতো। তো সেসব করার জন্য তার একটা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, সেই ডিজিজ গুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সে কারণে তাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে। সেটাও এই এপিস্টিন ফাইলসে আছে। বিল গেটস এর মতো একজন মানুষ সম্পর্কে এই কথাগুলো আছে। ডোনাল্ড ট্রাম্পের তো অনেক কিছু এখানে আছে। আরো আমরা দেখলাম যে নিউ ইয়র্কে যিনি মেয়র হয়েছেন, মামদানি, তার মারও এখানে স্টোরি আছে যে তার মা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা মেয়েদেরকে পাচার করার এই কাজটি করেছেন, এরকম তথ্য আছে। এনিওয়ে, তো এপিস্টিন ফাইলস 30 জানুয়ারি যেহেতু ফাঁস হয়েছে, 30 জানুয়ারি অর্থাৎ গতকাল 31 জানুয়ারি ছিল গতকালকের, এবং আজকের পত্রিকায়, সারা বিশ্বের পত্রিকায় একটা বড় অংশ জুড়ে এই এপিস্টিন ফাইলস। তো এপিস্টিন ফাইলস নিয়ে যেহেতু অনেক বেশি আলোচনা হচ্ছে, তাই আমি চাইলাম যে এটা নিয়ে একটা ছোট্ট ধারণা দিতে। অবশ্যই আরো অনেক কিছু আলোচনা হবে এপিস্টিন ফাইলস নিয়ে, সেগুলোর পর্যায়ক্রমে। ঠিক আছে? তো এপিস্টিন ফাইলস কবে প্রকাশ করলো আমেরিকা অফিসিয়ালি? 30 জানুয়ারি 2026। কে প্রকাশ করলো? আমেরিকার বিচার বিভাগ। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইড আমার একটু পরিচয় দিয়ে আছে। অনেক সময় আবার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে বসে, তো যাই কারণে কোথায় পড়াশোনা করছি, কি কাজ করছি, তার একটা বিবরণ এখানে আছে। এইটা আমি নতুন শিক্ষার্থীদেরকে বারবারই দেখাই। সেটা হচ্ছে যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফওয়ে দেয়ার। থিওডোর রুজভেল্টের একটা উক্তি। থিওডোর রুজভেল্ট হচ্ছেন আমেরিকার একজন প্রেসিডেন্ট, সবচেয়ে কম বয়স্ক প্রেসিডেন্ট। তিনি নোবেল পুরস্কার প্রথম পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে।
তিনি একটা কথা বলেছেন যে বিলিভ, তুমি বিশ্বাস করো, ইউ ক্যান বিলিভ, ইউ ক্যান, তুমি যে পারবে এটা বিশ্বাস করো, অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার, তুমি অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছো। আইডিতে পোস্ট করা আছে, আমার আইডিতে লাইভটা পোস্ট করা আছে। তার মানে কি, ধরো বিসিএস ক্যাডার তুমি হতে পারবে কিনা, আগে তোমার দরকার বিশ্বাস আনা। তুমি যদি বিশ্বাস আনতে পারো যে হ্যাঁ আমাকে দিয়ে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব, তোমার 50% প্রিপারেশন হয়ে গেছে। বাকি 50% নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই 50%-এর একটা অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, সেটা নিয়ে মূলত আলোচনা করব। আচ্ছা, তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও, যারা জয়েন করেছো সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে। 50তম বিসিএস প্রিলিতে সংগঠন নিয়ে মোট কয়টি প্রশ্ন হয়েছে? 50তম বিসিএস প্রিলিতে সংগঠন নিয়ে মোট কয়টি প্রশ্ন হয়েছে? দেখি তো, একটু উত্তর দাও দেখি। এখন গুণে দেখা দরকার নাই, যেটা ধারণা হয় আর কি, সেই ধারণা যেটা হয় যে এই কটা হতে পারে, 25টা প্রশ্নের মধ্যে 5টা, 6টা, 7টা, 8টা, মানে যার যেটা মনে হয় একটু কমেন্ট করো যে 50তম বিসিএস প্রিলিতে সংগঠন নিয়ে মোট কটা প্রশ্ন হয়েছে। সবার প্রতি এই অনুরোধ থাকবে, আমি কোনো প্রশ্ন করলে কমেন্ট করবে, এনগেজ হবে আমার সাথে, আর লাইভটা শেয়ার দিবে, লাইভটা শেয়ার দিবে। এইটা হচ্ছে কাজ, দুটা কাজ, প্রশ্ন করলে উত্তর দিয়ে এনগেজ হওয়া আমার সাথে, এন্ড দেন শেয়ার দ্য লাইভ। আচ্ছা, তোমরা যারা আমার স্টুডেন্ট, যারা আমার ক্লাস করেছো, তোমরা একটু বলো তো, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কোন বিষয়গুলোকে জোর দিয়ে পড়তে বলি? এখানে অনেকেই আছো যারা আমার ক্লাস করেছো, তোমরা আমাকে বলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রিলি পাস করার জন্য আমি জোর দিয়ে কোনটা পড়তে বলি? আমি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুব ছোট করে দেই, একদম সংক্ষিপ্ত করে দেই, একদম সংক্ষিপ্ত করে দেই। তো আমি যে সংক্ষিপ্ত করে দেই সেখানে জোর দিয়ে কোন টপিকটা পড়তে বলি? যদি দুটা টপিকের নাম মানে বলো, কোন দুটো টপিকের কথা আমি বলি যে দুটো টপিক ভালো করে পড়বে? আমি সব সময় যে জিনিসটা বলেছি, সব সময় অন রেকর্ড, আমি সব সময় বলেছি যে তোমরা সংগঠন পড়ো ভালো করে, সংগঠন পড়ো ভালো করে। আমি জাতিসংঘ তো এর মধ্যেই আছে, সংগঠন পড়তে বলেছি। আর এই যে ফাহিমা মিম এ এ এ এক্সেলেন্ট আনসার করছে, এই দুটো আমি হচ্ছে যে সব সময় পড়তে বলি, সংগঠন এবং পরিবেশ, এই দুটো আমি পড়তে বলি। তার মানে হ্যাঁ, রিজিওনাল ইন্টারন্যাশনাল রিলেশন মানে কি, আমি সংগঠন পড়তে বলি আর পরিবেশ পড়তে বলি। তোমরা জানো এই যে পরীক্ষাটা হলো 50তম, সংগঠন থেকে 11টা প্রশ্ন, পরিবেশ থেকে 4টা প্রশ্ন, এবং এই 15টা প্রশ্নই কমন পাওয়া সম্ভব। আমার অনেক শিক্ষার্থী এই 15-র মধ্যে 13 পেয়ে গেছে, অন্যগুলান বাদ দিলাম, এই 15-র মধ্যে 13 পেয়েছে। তার মানে বুঝতে পারছো, অন্যগুলো মিলে তাদের মার্কস হচ্ছে 17-18, অথচ বই পুস্তক তেমন কিচ্ছু পড়ে নাই, তারাও এরকম মার্কস পেয়েছে। তোমরা অনেকেই অনেক বই পুস্তক পড়ে, অনেক ভিডিও দেখে, ক্লাস দেখে, এ করে সে করে গিয়ে পরীক্ষা খারাপ দিয়েছো। তোমরা তো কথা শোনো না, বিশ্বাস পাও না। 51তম ওই যে ফাউন্ডেশনে ক্লাস 2-1টা ব্রাঞ্চে নিয়েছি আমি, সেখানেও বলেছি যে এই জিনিসটা ফোকাস করো, এই জিনিসটা ফোকাস করো, এইটা ভালো করবা। আচ্ছা, আরো একটা কথা আমি বলতাম,
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা পার্ট আছে যে পার্টটা খুবই কম গুরুত্বপূর্ণ, মানে যেখান থেকে মানে যেটা না পড়লেও চলবে। যদিও ওইটার উপরে কোচিং গুলোতে অনেকগুলোর ক্লাস আছে, বইয়ে তো প্রচুর লেখাপত্র আছে, কিন্তু আমি বলতাম তোমরা এই অংশটা না পড়লেও পারো। বলো কোনটা না পড়লেও পারো? ও না, ফাহিমের কমেন্ট তো কোথায়? ফাহিম ফাহিম কমেন্ট কি পরিবেশ আর সংগঠন, সংগঠন আর পরিবেশ এই দুটাই শুধু লিখছে। মোমেনা আক্তার, ফাহিমা আক্তার, আমি মিহিরাব উদ্দিন, আমি ওই কমেন্টটা খেয়াল করি নাই। তুমি আবার কমেন্ট করো, আমি পড়তেছি। এটার কমেন্ট করো যে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোন টপিকটা, কোন অংশটা, কোন চ্যাপ্টারটাকে বলতাম পড়ারই দরকার নেই, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কোনটা বলো? ইতিহাস। এই যে আনিকা তাসনিম ইতু, ও ক্লাস করেছে, তার মানে সে খুব, হ্যাঁ। এই যে মোশাররফ হোসেন বৈশ্বিক ইতিহাস, ইয়েস। মাসুম বিল্লাহ, এই যে তোমরা আমার ক্লাস করেছো, বুঝে যাচ্ছে। এখন দেখো 50তম প্রিলিতে কয়টা প্রশ্ন হয়েছে? একটাও না ইতিহাস থেকে। 50তম প্রিলিতে ইতিহাস থেকে একটা প্রশ্ন হয় না। এটা রিয়ালিটি ভাই, এটা রিয়ালিটি। এই 10 বছর ধরে পড়াচ্ছি, একটা তো অভিজ্ঞতা হয়েছে। এই বিশ্বাসটা কেন রাখো না? এই বিশ্বাস না রেখে বিভিন্ন জিনিসপত্র পড়াশোনা করো, পরীক্ষা শেষ পর্যন্ত কমন পেলেও ভুলভাল দাগায় আসো। অনেক বেশি পড়লে তো এই প্রবলেম হবে। হ্যাঁ মিহরাব, ঠিক আছে, তোমার নাম এবার আমি পড়েছি। হিস্ট্রিকে আমি পড়তে নিষেধ করেছি, বা কম পড়তে বলেছি, কম গুরুত্বপূর্ণ বলেছি। ওকে, এই দেখো আজকে আমি বলে দিব কোন কোন টপিক, সেগুলোই পড়বা। সংগঠন, পরিবেশ, 15টা প্রশ্ন হয়েছে। এটা যে হয়েছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি মনে করো না যে আমি এখানে চাপাবাজি করব। পরিবেশগত ইস্যু এবং কূটনীতির উপর প্রশ্ন হয়েছে 4টা। এই 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন আমি ক্লাসে পড়িয়েছি, 3টা প্রশ্ন আমি ক্লাসে পড়িয়েছি। দুই একটা ব্রাঞ্চে ধরো কিছু টপিক তথ্য কম দিয়েছে, বেশি দিয়েছে, সেখানে একটু হেরফের হবে। বাট আমি ফার্মগেটে যারা ক্লাস করেছে, অন্তত আমি এটা বলতে পারি, কারণ ফার্মগেটে খাতা কালকে আমি দেখেছি। ফার্মগেটে স্টুডেন্টের খাতা আমি দেখেছি 15টা প্রশ্ন এখান থেকে কমন আছে। সেখানে পরিবেশের 3টা প্রশ্ন কমন। তো পরিবেশের ক্লাস থেকে আরেকটা প্রশ্ন ভূগোলেও কমন। যাই হোক, এই যে 4টা প্রশ্ন, এইটা পরিবেশ নিয়ে। কি কি? কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল? কানকুন চুক্তি। এটা ব্যাখ্যা পরে করছি, এই ব্যাখ্যাগুলো আছে আমরা করব। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর ছিল না, এটা বার্লিন। নিশ্চয়ই এখন উত্তর সবাই পেয়ে গেছো। জলবায়ু কূটনীতিতে কমন বাট ডিফারেন্স রেসপন্সিবিলিটিস, এই জিনিসটা আমি আসলে পড়াই নাই। এটা আমি পড়াই নাই। নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? রিও ঘোষণায়। এটা আমি আসলে পড়াই নাই। এটা ছাড়া বাকি 3টাই আমি পড়িয়েছি। কনভেনশন বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। দেখবে আমি টেবিল করে কনভেনশন গুলো পড়াই, কনভেনশন টেবিল করে। সেখানে একটা কনভেনশন আছে বাসিল কনভেনশন, ওই কনভেনশনের টেবিলটা দেখবা। ওকে, এই যে পরিবেশ নিয়ে 4টা প্রশ্ন হয়েছে। পরিবেশ নিয়ে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন হয়েছে। এই লাইভটা যে যখন যুক্ত হচ্ছ, যুক্ত হয়েই শেয়ার বাটনটা একটু ক্লিক করে শেয়ার করে দিবে। এখন আসো, সংগঠন নিয়ে প্রশ্ন হয়েছে কয়টা? আমি বলেছি যে সংগঠন নিয়ে প্রশ্ন হয়েছে 11টা। আমি সংগঠনের প্রশ্নগুলো দেখাই। অকাশ কি বিষয়ক জোট, সামরিক জোট, এটা যে আমি মানে সবাই এটা কমন পেয়েছো নিশ্চয়ই। হ্যাঁ মেহরাব, কালকে আমি যাচ্ছি ইনশাল্লাহ, চকবাজারে কালকে ক্লাস হবে। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আবিদজান। একটা জিনিস খেয়াল করছো, আমি ওই যে অর্থনৈতিক জোটের ক্লাসে অনেকগুলো ব্যাংক এক নজরে পড়াই, আফ্রিকান উন্নয়ন ব্যাংকটা আমি পড়াই নাই, যে এটা এতটাই কম গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাও প্রশ্ন দিয়ে দিয়েছে। তো আমার একটা ধারণা হইলো আর কি, যে আরেকটু তথ্য দিয়ে যোগ করে পড়াই দিব। ওকে,
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর। এখানে আমি এডিবি পড়াই, এনডিবি পড়াই, এআইবি পড়াই, ইসিবি পড়াই, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পড়াই, তাই না? হ্যাঁ। আচ্ছা, সম্প্রতি ন্যাটোতে যোগদানকারী ইউরোপের 2 দেশ কোনগুলা? ফিনল্যান্ড এবং সুইডেন। এগুলো তোমরা জানো, এটা কমন পাওয়া প্রশ্ন। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রিটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নিউ হ্যাম্পশায়ার। এটাও তো দেখেছ। ওকে। ড্যাশ ব্রিক্স কর্তৃক অবকাঠামো টেকসই উন্নয়ন প্রকল্প অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ব্রিক্স এর ব্যাংকটার নাম এনডিবি। এনডিবি কে ব্রিক্স ব্যাংক বলা হয়, এভাবে আমি তোমাদেরকে খাতায় লিখিয়েছি। আচ্ছা, সংগঠন বিষয়ক আরেকটা প্রশ্ন, কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? আচ্ছা, এই প্রশ্নটা অনেকে ভুল করেছ বা মনে করেছ যে প্রশ্নটা ভুল, কারণ ডাব্লিউটিও তো জাতিসংঘের অঙ্গ সংগঠন। তোমরা যারা ফাউন্ডেশন ব্যাচের আছো, ফাউন্ডেশন ব্যাচে দেখবা আমি জাতিসংঘে একটা শীট দিয়েছিলাম, ওই শীটটা খেয়াল করবা। শীটের শেষের দিকে জাতিসংঘের ফান্ড অ্যান্ড তহবিল বলে 6টা সংগঠন আছে। জাতিসংঘের বিশেষায়িত মানে ফান্ড তহবিল নামে 6টা সংগঠন আছে, ফান্ড অ্যান্ড প্রোগ্রাম, তহবিল ও কর্মসূচি। তারপরে দেখবা যে 15টা সংগঠন আছে বিশেষায়িত সংস্থা। তারপরে আছে যে আদার বডিজ অ্যান্ড এন্টিটিস, এরকম আছে 9টা। আর 8টা সংগঠন আছে যে সংগঠনগুলো রিলেটেড, জাতিসংঘের সাথে সম্পৃক্ত বা জাতিসংঘের অঙ্গ না, জাতিসংঘের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান, সেগুলো কি? ডাব্লিউটিও, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি, তারপরে ইউএনএফসিসিসি, তারপরে ওপিসিডব্লিউ, তারপরে আইএইএ, তারপরে আইওএম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তারপরে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। এই যে সংগঠনগুলোর নাম বললাম, ডাব্লিউটিও, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, ওপিসিডব্লিউ, আইওএম, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইউএনএফসিসিসি, আইএইএ, এই সংগঠনগুলো এরা জাতিসংঘের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান, কিন্তু জাতিসংঘের অঙ্গ নয়। ফলে এইটার উত্তর হচ্ছে ডাব্লিউটিও। আচ্ছা, বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায়? বিশেষ উত্তোলন অধিকার, এসডিআর। এটা আমি আজকে ব্যাখ্যা করব, এসডিআর এবং পেপার গোল্ড কি। কোনটি ব্রিক্স এর প্রধান লক্ষ্য? ব্রিক্স এর প্রধান লক্ষ্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কার পূর্বক, এই যে উদীয়মান অর্থনৈতিক জোট, এইটা লেখা আছে খাতায়, দেখো ফাউন্ডেশন ব্যাচের শিক্ষার্থীরা, উদীয়মান অর্থনৈতিক দেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কোন চুক্তির মাধ্যমে? মারাকেশ চুক্তি। তোমরা ওই হ্যাঁ ডাব্লিউটিও ক্লাসে দেখবা যে গ্যাট স্বাক্ষর, গ্যাট কার্যকর, গ্যাট সংস্কার, নিচে মারাকেশ চুক্তি যে সাল, এগুলো সিরিয়ালি লেখা আছে লেকচারে। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা কোন সংস্থার অংশ? বিশ্ব ব্যাংক। নিশ্চয়ই এইটাও ক্লাস থেকে কমন পেয়েছো। এইটা ক্লাস থেকে কমন না এই প্রশ্নটা, বাট তুমি যদি একটু চালাক হও, চালাক, পরীক্ষার হলে চালাক থাকা খুব টাফ, এক্সাম হল প্রেসার খুবই গুরুত্বপূর্ণ। এইটা মানে ম্যানেজমেন্ট করা বা প্রেসারটাকে হ্যান্ডেল করা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এসডিজির 1 নাম্বার 2 নাম্বার গোল কি? দারিদ্র্য দূর করা, ক্ষুধা মুক্তি ঘটানো, ক্ষুধা, খাবার দাবার, হ্যাঁ এগুলো বিষয়, তাই না? ইফারটা কি? এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এগ্রিকালচার ডেভেলপমেন্ট করলে দারিদ্র্য দূর হবে, কর্মসংস্থান বাড়বে, খাদ্য যোগান হবে, ক্ষুধা মুক্তি ঘটবে, পুষ্টিকর খাবার খাইতে পারবে। তার মানে অপশনগুলো বিবেচনা নিলে এই যে কৃষি বিষয়ক যেহেতু প্রতিষ্ঠান, ফলে এইটাই কিন্তু মাথায় আসার কথা, এটাই মাথায় আসার কথা। হ্যাঁ বাবা, হ্যাঁ তো লাইভ ক্লাসে। আচ্ছা, এরপরে আসো
সংগঠনের প্রশ্ন দেখছো তাহলে কটা হলো 1 2 3 4 5 6 6টা 7 8 9 10 11 11টা প্রশ্ন সংগঠন থেকে এসেছে 11টা প্রশ্ন 51তমতেও 10টা প্রশ্ন সংগঠন থেকে আসবে তাহলে সংগঠনটা খুব ভালো করে পড়তে হবে এবং সংগঠনের প্রশ্ন কমন পাওয়া সম্ভব সহজ সংগঠনের প্রশ্ন কমন পাওয়া সম্ভব এবং সহজ যারা প্রিলি আমাদের ব্যাচে আছো প্রিলি কোচিং ব্যাচের কোর্স প্ল্যানের শেষ দিকে দেখবা কিছু সংগঠনের নাম আছে শেষ দিকে ওই লেকচারগুলো পড়ো ওই লেকচারগুলো থেকে ওই লেকচারগুলো ভালো করে পড়ো কিছু হোমওয়ার্কের মধ্যে সংগঠনের নাম দেয়া আছে ওগুলো পড়ো তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কোনো প্রবলেম হবে না তোমরা মনে করো বাংলাদেশ অ্যাফেয়ার্স সহজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কঠিন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন কমন পাওয়া বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন কমন পাওয়া অনেক কঠিন এখন যে প্রশ্নগুলো হচ্ছে আমাদের টিচাররা তো অসাধারণ টিচার সবাই দুর্দান্ত টিচার তারা যেমন প্রেজেন্টেশন তেমন তাদের মেধা তেমন তাদের তথ্য কিন্তু প্রশ্ন কমন হচ্ছে না কেন সিস্টেমের কারণে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন কমন হচ্ছে ক্লাস থেকে তাহলে কোনটা সহজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সহজ মানে প্রশ্ন কমন পাওয়ার দিক থেকে আমি বলছি আচ্ছা আমি তোমাদের এই কথাটা সাম্প্রতিক ক্লাসেও বলেছি সেদিন এই যে তোমাদের বিসিএস পরীক্ষার 3-4 দিন আগেও আমি একটা লাইভ নিয়েছিলাম এখানে সেখানেও বলেছিলাম যে ভাই বিশ্বের সবগুলান দেশকে তোমার পড়ার দরকার নাই তুমি পড়বা হইলো আমেরিকাকে চীনকে রাশিয়াকে অন্তত এই 3টা দেশ পড়ো পরীক্ষায় প্রশ্ন কমন পাবা আমেরিকা এবং চীনের যে সাম্প্রতিক বিশ্ব রাজনীতি তার পার্সপেক্টিভ থেকে দেখো কতগুলো প্রশ্ন হয়েছে দেখো রাশিয়ার কাছ থেকে আমেরিকা আলাস্কা ক্রয় করে কবে এটা কেন হয়েছে গ্রিনল্যান্ড কিনতে যাচ্ছে আমেরিকা আমি তোমাদেরকে বলেছি এবং আমার যে সাম্প্রতিক ক্লাস ওই ক্লাসের মধ্যে আমি লিখিয়েছিলাম যে কোনটা কোনটা কিনেছে আলাস্কা কিনেছে ওই ফ্লোরিডা কিনেছে লুইজিয়ানা কিনেছে ওকে পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোন ডক্টরিন অনুসরণ করে জিমি কার্টার আমেরিকার যিনি 39তম প্রেসিডেন্ট তার একটা ডক্টরিন অপারেশন ড্যাশ লোহিত সাগরে হুতি মামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সমুদ্র নিরাপত্তা উদ্যোগ প্রসপারিটি গার্ডিয়ান একটা অপারেশন চালায় আমেরিকা মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টার গুলো মোকাবেলায় সম্প্রতি কোন দেশে স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে দেখো এই যে বিআরআই এটা যে নিয়ে কতবার প্রশ্ন হয়েছে চীনের উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রাথমিক লক্ষ্য কি বাণিজ্য অবকাঠামোগত একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা আমি বলেছি যে এইটা হলো এভাবে আমার কথাটা খাতায় লেখা আছে ফাউন্ডেশন ব্যাচে যারা ক্লাস করেছো পুরাতন বিশ্বের মধ্যে কানেক্টিভিটি স্থাপন পুরাতন বিশ্ব মানে কোনটা এশিয়া ইউরোপ আফ্রিকা এটাকে বলা হয় পুরাতন বিশ্ব ওল্ড ওয়ার্ল্ড বলা হয় ঝিমিয়ে পড়ো না কমেন্ট করো শেয়ার দাও একটু এনগেজ থাকো কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক সূত্রটি জনপ্রিয় করেন ইন্দো প্যাসিফিক মানে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই এলাকাটাকে নিয়ে আমেরিকার তো বৃহৎ প্ল্যান আছে জানোই আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিও গ্রহণ করেছে কিন্তু ইন্দো প্যাসিফিক এই কনসেপ্টটাকে যিনি জনপ্রিয় করেছেন তিনি হলেন শিনজো অ্যাবে জাপানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার মানে আমেরিকা চীন থেকে কিছু প্রশ্ন হয়েছে সংগঠন নিয়ে 11টা প্রশ্ন হয়েছে পরিবেশ নিয়ে প্রশ্ন হয়েছে 4টা আর অন্যান্য টপিক থেকে গোটা 4-5 প্রশ্ন হয়েছে 5টা প্রশ্ন অন্যান্য টপিক থেকে হয়েছে বিভিন্ন টপিক থেকে আর 4-5টা প্রশ্ন হয়েছে সেটা কি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি রপ্তানি বাড়ানো একটা কনসেপচুয়াল প্রশ্ন আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমান ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে র্যানসম ওয়ার অ্যাটাক কি এটা আমরা জানবো
তারপরে পৃথিবী নিয়ন্ত্রণ করতে হলে ইউরেশিয়া নিয়ন্ত্রণ করতে হবে কোন তত্ত্বের মূল বক্তব্য হার্টল্যান্ড, এটা আমি পড়িয়েছি তোমাদের, দেখবা এটা আমি একটু মজা করেই বলতাম যে তুমি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে কি করবা, হৃদয় দখল করতে হবে, হৃদয়। তাহলে পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে হবে, পৃথিবীর হৃদয় দখল করতে হবে। পৃথিবীর হৃদয়টা হচ্ছে ইউরেশিয়া, এটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। ওকে, আজকে আমরা দেখবো এই থিওরিটা সম্পর্কে। 2023 সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধা সামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত, এটা আমি সম্প্রতি ক্লাসে পড়িয়েছি। র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ, ওই যে হামদান দাগালো, হ্যাঁ সাম্প্রতিক ক্লাস তো আমি অনেক কটা ব্রাঞ্চে নিয়েছি, হামদান দাগালোর কথা আমি বলেছিলাম, সে হামদান দাগালোর আরএসএফ। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মধ্যকার বিরুদ্ধে রেখা হলো 38 ডিগ্রি রেখা, এটা তোমাদের কোল্ড ওয়ারের যে ক্লাস, সেই কোল্ড ওয়ারের 2 নম্বর ক্লাসে এটি পড়ানো হয়েছে। এখন আসো, এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এই যে আনিকা কিন্তু ভালো বুঝতেছে, তো তোমার হার্টল্যান্ড কে দখল করলো আনিকা? ভাইমা মিম, কোন ব্রাঞ্চের তুমি? খুব ভালো, খুব ভালো, খুব প্রশংসা করো, খুব শুনতে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এখান থেকে আমরা স্ট্র্যাটেজি নির্ধারণ করব যে কেমনে প্রিলি সহজে পাস করতে পারি, কেমনে প্রিলি সহজে পাস করতে পারি। ঠিক আছে, প্রিলি পাস করার জন্য আমাদের করণীয় কি, এখন এই আলাপটা করব, এখন থেকে একটু মনোযোগ দিতে হবে। আমার কাছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে প্রশ্নটা হয়েছে এটাকে অন্যান্য বিসিএস থেকে অনেক আলাদা, অনেক ট্রিকি কোশ্চেন, এই সেই এরকম মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য বিসিএস এর প্রশ্নের মতোই। দেখো, আমরা যে কটা ক্লাস নেই, 19টা ক্লাস নেই, 19টা ক্লাস নেই, তো 19টা 20টা যে ক্লাস, 19টা 20টা যে ক্লাস নেই, এই 20টা ক্লাসের যা পড়াই এটা যদি কম্পোজ করো 60 পৃষ্ঠার বেশি হবে না। তো আমরা যে 50-60 পৃষ্ঠা পড়াই, এখান থেকে যদি 25টার মধ্যে 15টা প্রশ্ন কমন হয়, আর কি চাও বলো তো, আর কি চাও? কিন্তু তোমরা তো খাতা পড়ে ভালোভাবে যাও না পরীক্ষায় হলে, এইটা পড়ো সেইটা পড়ো, হ্যাঁ সবার আগে খাতা। আচ্ছা, কিছু কনসেপচুয়াল প্রশ্ন হয়েছে, বাংলাদেশ বিষয়াবলিতে হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হয়েছে, বাংলাদেশ বিষয়াবলিতে হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হয়েছে। তো সেটার জন্য কি করণীয় আমি সেটাও আজকে বলছি। আসো আগে আমরা একটু ঠিক করি যে প্রিলি পাস ট্রিক্স, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বলছি। নিউ ফাইল, ফাইল নাম শুনলে তো ভয় পাচ্ছি এখন, নিউ ফাইল, কিছু আগে শুরুতে একটা ফাইল দেখাইছি না, আমেরিকার বড় বড় লোকজনের সব গোমর ফাঁস করে দিয়েছে, কে কার সাথে কি করছে না করছে, বুঝতে পারছো? তো তোমার নাম দেখতেছি ফাইল, এই কারণে তো ভয় পাচ্ছি। এনিওয়ে, প্রিলি পাস ট্রিক, ট্রিক্সটা কি? একটা জিনিস শোনো, বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস, ব্যাখ্যা, এটা তোমাকে পড়তে হবে। আমি সব সময় অনুরোধ করব তুমি বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা পড়ো, 35 থেকেই পড়ো, 35 থেকে এই যে বর্তমান পর্যন্ত 50 পর্যন্ত যে প্রশ্নগুলো হলো, এই যে 15-16টা বিসিএস হলো, এই বিসিএস গুলোর প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, উত্তর মুখস্থ করো এবং এই প্রশ্নগুলোর একটু ব্যাখ্যা পড়ো। এইটা তোমার একটা ভালো বেস তৈরি করবে প্রিলির জন্য। সবার আগে, আমি শেষে লিখে রাখছি, বাট এটা হলো সবার আগে 35তম পরবর্তী বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়া। সমনা সমু 20টা পেয়ে গেছো, গুড, ভালো তো। তাহলে আমরা কি করব নেক্সট? আমরা যে ভুল, অনেকে এখানে যারা দেখছো তারা তো বেশিরভাগই ভুল করা পাবলিক, কারণ ভুল না করলে তো তুমি আমার আজকে
3টার সময় যে ক্লাস রিটেন সেই ক্লাসটাই তুমি দেখতে, তাই না? তোমরা সবাইকেই তোমাদেরকে বললাম রিটেনে আমি আজকে কিছু আলোচনা করব। ওইটা দেখবা। কারণ পিডির পরে তো আর রিটেন সম্ভব নয়। প্রিলির পর তো রিটেন পাস করা সম্ভব নয়। তাহলে আগে থেকে কি পড়বা সেগুলো আজকে আলাপ করে দিব। তাহলে প্রথম কাজটা কি বলতো? প্রথম কাজটা হচ্ছে সবার আগে আমি 35 থেকে 50তম যে বিসিএস, এই বিসিএস এর প্রশ্নগুলো পড়ব। এখন আমার একটা কথা কত 35 থেকে 50তম বিসিএস মোট কটা বিসিএস হলো? 35 থেকে 50 কটা বিসিএস হইলো? কও দেখি। আচ্ছা, তাহলে আমার কাজ কি? বিগত বছরের প্রশ্ন পড়া। গুড, আমি পড়ে ফেললাম। এবার আমি যখন কোন জিনিস একটু পড়তে যাব, ওই জিনিসটা সম্পর্কে তথ্য তো মুখস্থ আমি করবই। একটু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব। কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব। নাজমুল 16টা, গুড। এই 16টা বিসিএস এর মধ্যে আমি 15টা বিসিএস এর শিক্ষার্থীদেরকে পড়িয়েছি, মানে 15টা ব্যাচকে পড়ালাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ব। কনসেপ্ট ক্লিয়ার করে কি? কনসেপ্ট ক্লিয়ার করে মানে কি? মানে হলো একটা সংগঠন আমি পড়ব, যে সংগঠনটার নাম জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল। একটা প্রেক্ষাপটটা জানবো। আচ্ছা, এটা কোন প্রেক্ষাপটে তৈরি হলো? এটার প্রতিষ্ঠা সাল কত, সদর দপ্তর কোথায়, সদস্য, এটা তো মুখস্থ করবো। তার আগে একটা কনসেপ্ট নিব। কোন প্রেক্ষাপটে জিসিসি প্রতিষ্ঠিত হয়েছিল, স্টোরিটা কি? ওকে, যেমন ধরো ব্রিক্স নিয়ে যে প্রশ্নটা করলো, আমি তোমাদেরকে ক্লাসে এটা বলতাম যে G7 হচ্ছে বেশি টাকাওয়ালা দেশগুলো, উন্নত শিল্পোন্নত দেশগুলোর একটা জোট। ঠিক ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য ব্রিক্স তৈরি করেছে এই রাশিয়া, চীন, ইন্ডিয়া, এই দেশগুলো। তার মানে এরা অত বড় না, কিন্তু রাইজ করছে, রাইজিং ইকোনমিক। এই যে কনসেপ্টটা, এইটা খুব দরকার যে কোনো বিষয় পড়তে গেলে। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, এটা দিয়েই পড়া আমি শুরু করব না। আমি ন্যাটো জিনিসটা কি? এটা একটা সামরিক জোট। আচ্ছা, সামরিক জোট ব্যাপারটা কি? আচ্ছা, কোন প্রেক্ষাপটে ন্যাটো ন্যাটো তৈরি হলো? কোল্ড ওয়ার যখন শুরু হলো ন্যাটো তৈরি হলো কোন প্রেক্ষাপটে? ওইটা আমাকে বুঝতে হবে। এই কনসেপ্ট বুঝে দেন ন্যাটো আমি মুখস্থ করব তথ্য। এটা যদি আমি করি তাহলে আমার ওই 25 এর মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 পাওয়াও সম্ভব। ভাই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সারা বিশ্বে এতগুলো তথ্য, 4-5টা প্রশ্ন তো ভাই জানার বাইরে থেকে হবে। আমার জানার বাইরে থেকে এই প্রশ্ন হয়। আমি তো এই একটা বিষয় পড়াই। ঠিক আছে? সুতরাং তোমার যদি 16-17 এরকম কমন হয়, 15 প্লাস, এটা একটা খুবই ভালো মার্কস এবং সেটা সম্ভব হবে। আমি কনসেপ্ট সহকারে টপিকগুলো পড়ব। এবার আসো 3টি টপিক অধিক গুরুত্ব দিয়ে অধ্যয়ন করব। কি কি? সংগঠন। কোন কোন সংগঠন এটা আমি ক্লাসে বলে দিব। জলবায়ু কূটনীতি, আমেরিকা চীনের বিশ্ব রাজনীতি। এই 3টা থেকে অধিকাংশ প্রশ্ন হবে। আমি যদি সায়েন্সের লোক হতাম, তোমরা এখানে অনেকেই আছো ডক্টর, অনেকেই আছো ইঞ্জিনিয়ার। আমাকে এই যে কয়েকদিন আগে একজন ডক্টর নক করেছিলেন যে জেনারেল নলেজ তো পারছি না বা প্রবলেম হচ্ছে, কি করব? তো তোমরা যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, তোমরা যারা ম্যাথ ভালো পারো, মেন্টাল অ্যাবিলিটি ভালো পারো, বিজ্ঞান ভালো পারো, ইংরেজি গ্রামার ভালো পারো, বাংলা ব্যাকরণ ভালো পারো, আমি বলতাম আমি আমি যদি ওইরকম মানে হইতাম আর কি, তাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সংগঠন, জলবায়ু কূটনীতি, আমেরিকা চীনের যে রিসেন্ট কর্মকাণ্ডগুলো, তার প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ড গুলো, এর বাইরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিছু পড়তামই না। কারণ আমার টার্গেট থাকতে হচ্ছে 25 এর মধ্যে 13 মার্কস, 50 প্লাস। অন্যগুলোতে আমার টার্গেট থাকবে হইল
65-70% মার্কস। ওভারঅল আমার যেন মার্কস 120-এর নিচে না আসে, এইটা আমি টার্গেট করে পড়াশোনা করতাম। যেহেতু আমি ওইদিকে একটু তুলনামূলক ভালো, ওদিকে আমি তুলনামূলক মার্কস একটু বেশি পাবো, ফলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার টার্গেট 12 প্লাস, মানে 13, 14, 15 এরকম। তো সেটার জন্য এইটা ভালো করে পড়লেই হয়। এটাকে আমি আবার এমন ভালোভাবে পড়তাম যে পরিবেশ নিয়ে যে প্রশ্নটা হবে আমি যেন অবশ্যই কমন পাই, এবং শুধু কমন না, আমি যেন সেটা সঠিক দাগায় আসতে পারি, কনফিউশনে যেন না পড়ি। এভাবে আমি এই কটা জিনিসের উপর একটু ভালোভাবে পড়াশোনাটা করতাম। ঠিক আছে? আর অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো করার জন্য, রিটেন পরীক্ষায় ভালো করার জন্য ম্যাপ নলেজটা দরকার। সুতরাং মানচিত্রটা আমি দেখব, আর সাম্প্রতিক জিনিসগুলো তো সবসময় পত্র-পত্রিকা আমি পড়বো। সাম্প্রতিক কোনো বই না পড়ে আমি জাস্ট একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বিশ্ব নাগরিক হিসেবে আমি কিছু বই পুস্তক পড়াশোনা করব। কিছু বই পুস্তক আমি পড়াশোনা করব। এই প্রতিদিন যে পত্রিকা আসে এগুলো দেখব। অনেক সময় সাম্প্রতিক পত্রিকাগুলোর উপরে মান্থলি কোনো বইও বের হয়, সম্পাদকীয়, মহিত সম্পাদকীয়, এরকম বইও আছে, এগুলো আমি দেখতে পারি। এই জিনিসগুলো একটু আপডেটেড থাকার জন্য নাগরিক হিসেবে, এটা বিসিএস প্রার্থী না, জাস্ট নাগরিক হিসেবেই আমার পত্র-পত্রিকা একটু পড়া দরকার। এই জিনিসটা আমি করব। এইটাই প্রিলি পাস করার ট্রিক্স, এর বাইরে কিছু নাই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য বলছি। বলো, আমার যে এই স্লাইডের উপর যে বক্তব্যটা তোমাদের দিলাম, সেটা কি বুঝতে পেরেছ? সেটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? যারা পরে জয়েন করেছ, শেয়ার দ্য লাইভ। জুন্নুরাইন এশা, জুন্নুরাইন, 2 নূরের অধিকারী হযরত ওসমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এই কারণে তার উপাধি হলো জিন্নুরাইন। ওকে, ফারহানা আক্তার, ফারহানা রহমান, মোমেনা, সবাই ইতু, সবাই বুঝেছো, থ্যাংক ইউ। আসো আমরা এই যে প্রশ্নগুলো হলো 50-এর, যেগুলো একটু ডিপ কোশ্চেন, সেগুলো নিয়ে একটু আলাপ করি। হ্যাঁ, সেগুলো নিয়ে একটু আলাপ করি। প্রথমত একটা প্রশ্ন হয়েছিল কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস। একই রকম কিন্তু একই রকম, কমন কিন্তু আবার পৃথক। একই রকম আবার পৃথক। রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব জিনিসটা কি? কত নূরের অধিকারী আমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নূর দিয়েছেন। নূর মানে হইল আলো, আলো মানে জ্ঞান, পড়াশোনা করার ক্ষমতা। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আচ্ছা, ফজলে রাব্বির প্রশ্নটার জবাব আমি একটু শেষে দিই। ওকে, তাইলে আসো, এই যে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি জিনিসটা কি? প্রথমত এটা নিয়ে প্রশ্ন হয়েছে যে এই কনসেপ্টটা কবে গৃহীত হয়। এই কনসেপ্টটা গৃহীত হয় রিও সম্মেলনে। ওই যে ধরিত্রী সম্মেলন হয়েছিল, ধরিত্রী সম্মেলন হয়েছিল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সেইখানে এটি গৃহীত হয়, তাই না? কি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, দেখো, পরিবেশ রক্ষার জন্য সব দেশই দায়বদ্ধ। কমন রেসপন্সিবিলিটি, পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, এই পরিবেশ রক্ষার জন্য দায় কিন্তু সবার, কমন, সবার দায়। তানভীর আহমেদ প্রান্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার দায়, কিন্তু সবার দায় কি একরকম? আমেরিকা একটা ধনী রাষ্ট্র, ইন্ডাস্ট্রি বেশি, আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, তাইলে দায় কি একরকম? আমেরিকার দায় পরিবেশ রক্ষার, আমার দায় কি একরকম? মোটেও না।
আমেরিকার দায় বেশি, আমার কম, সে কারণে এই কনসেপ্ট কমন রেসপন্সিবিলিটি, একই সঙ্গে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি। ওকে, এখন কেন ভিন্নতায়, অলরেডি বলে দিয়েছি। উন্নত দেশগুলো অতীতে বেশি দূষণ করেছে, তাদের প্রযুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বেশি। উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন চাহিদা এখনো বেশি। আমেরিকা তো উন্নয়ন করে ফেলছে, আমাকে তো উন্নয়ন করতে হবে। এখন যদি আমাকেও বলে যে তুমি এ করতে পারবে না, সে করতে পারবে না, ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারবে না, ওই জ্বালানি ব্যবহার করতে পারবে না, তাহলে আমি তো কিছু করতে পারবো না, আমি তো গরিবই থেকে যাব। সেই কারণে বলা হচ্ছে যে কমন রেসপন্সিবিলিটি থাকলেও এখানে ডিফারেন্সিয়েটও করতে হবে, দায় কম বেশি এখানে আছে। এই কনসেপ্টটাই গৃহীত হয়েছিল ধরিত্রী সম্মেলনে। ওকে, গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ড হচ্ছে পরিবেশ রক্ষার জন্য একটি ফান্ড, ক্লাইমেট চেঞ্জ ঠেকানোর জন্য একটি ফান্ড। এটা প্রতিষ্ঠিত হয় 2010 সালে। শোনো, 2009 সালে এই COP15 হয়েছে কোপেনহেগেন, ডেনমার্ক। ওইখানে সিদ্ধান্ত হয়েছিল যে গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠিত হবে। 10 সালের কপ হলো কানকুনে, মেক্সিকোর কানকুনে, এইখানে গিয়ে প্রতিষ্ঠিত হলো, এই আলোচনাটা আমি দু জায়গায় ক্লাসে করতাম, একটা পরিবেশের ক্লাসে, আরেকটা কি জানো কোথায়, আরেকটা হচ্ছে ওই যে সিভিএ পড়াতে গিয়ে দেখবা, সিভিএ V20 পড়াতে গিয়ে আমি ওই জিসিএ ফান্ডটা যে প্রতিষ্ঠা হয়েছে সেই কাহিনীটা আমি একটু বলি, ওইটা একটু দেখবা, খাতায় আছে। আচ্ছা, কি উদ্দেশ্য এটা? উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সহায়তা, উন্নয়নশীল দেশগুলোকে অ্যাডাপ্টেশন, খাপ খাওয়ানো, মিটিগেশন, এগুলো হচ্ছে যে কাজ। এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো সংডো, ইনচন, দক্ষিণ কোরিয়াতে সদর দপ্তর। এই ফান্ড থেকে অগ্রাধিকার পাবে কারা? এলডিসি দেশগুলো, যেমন আমরা এলডিসি তে আছি, যদিও বেরিয়ে যাব। এসআইডিএস মানে বুঝো তো, সিডস, স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, এবং আফ্রিকান যে দেশগুলো, সেই দেশগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ এই ফান্ড থেকে আমরাও অগ্রাধিকার পাবো, আমরাও এখান থেকে বেশি টাকা পাবো, কারণ আমরা এলডিসি এবং আমরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ যে দেশগুলো, সেই শীর্ষ দেশগুলোর মধ্যেই আমরা আছি। র্যানসমওয়্যার অ্যাটাক কি? র্যানসমওয়্যার অ্যাটাক, র্যানসম মানে কি জানো? মুক্তিপণ। র্যানসম মানে মুক্তিপণ। তো এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে, সাইবার অ্যাটাক করে সাইবার সিস্টেম, সাইবার সিকিউরিটি একটা রাষ্ট্রে, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়েবসাইট এসব হ্যাক করা হচ্ছে, নিয়ন্ত্রণে নিচ্ছে হ্যাকাররা। নিয়ন্ত্রণে নেওয়ার পরে র্যানসম মুক্তিপণ দাবি করে যে এত ক্রিপ্টোকারেন্সি, এরা আবার ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করে। ওকে, আমাদের এতগুলো টাকা দাও, তোমাদেরকে এটা আমরা আবার দিয়ে দিব, আইডি ফেরত দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের আইডিও নাকি অনেক সময় হ্যাক হয়। তোমাদের আইডি হ্যাক করলে বুঝবা যে যার সাথে আগে রিলেশন ছিল এখন নাই, ও হ্যাক করছে। তুমি এমন গুরুত্বপূর্ণ কেউ না, বিশাল বড় কোনো হ্যাকার গ্রুপ হ্যাক করবে, বুঝছো তো? ফলে যদি কিছু লিক টিক হয় তাহলে বুঝবা যে এক্স তোমার ছিল, সে এগুলো করছে। হ্যাঁ, এক্স থেকে সাবধান। আচ্ছা, তো এটাকে র্যানসম ওয়ার অ্যাটাক বলা হচ্ছে কেন? সাইবার অ্যাটাক এটা একটা, এই সাইবার অ্যাটাককে বলা হচ্ছে র্যানসম ওয়ার অ্যাটাক। কেন? কারণ তারা এই অ্যাটাকটা করে সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে মুক্তিপণ দাবি করে, র্যানসম দাবি করে। এবং এটা একটা অসশস্ত্র যুদ্ধ, নন কিনেটিক ওয়ারফেয়ার, অস্ত্র ছাড়া একটা কিন্তু বড় যুদ্ধ। এখানে গুলি হচ্ছে না, কিন্তু একটা যুদ্ধ এটি। এখানে টাকা ছাড়া আক্রমণ হচ্ছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। হাসপাতাল, বিদ্যুৎ, ব্যাংক,
বিমান চলাচল সব ব্যাহত হচ্ছে। বিমান চলাচল তুমি এখনই যদি বিমান যে টেক অফ করবে, ল্যান্ডিং করবে, সবই তো অটোমেটিক সিস্টেমে। তুমি এখন এয়ারপোর্টে যদি সার্ভারে অ্যাটাক করে দাও, তাহলে এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে। এগুলো করা হচ্ছে, ফলে এটা তো ক্ষয়ক্ষতি ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব হচ্ছে কোনো গুলি ছোড়া ছাড়াই। ওকে, এজন্য এটাকে একটা নতুন একটা টার্ম বলা হচ্ছে যে আমরা তো কনফ্লিক্ট বলতে কি বুঝি, কনফ্লিক্ট মানে একদম গুলি করা আর কি, মানুষ মেরে ফেলা, এগুলো হচ্ছে কনফ্লিক্ট। তো এখানে তো ওগুলো হচ্ছে না, সে কারণে এই কনফ্লিক্টকে বলা হয় গ্রে জোন কনফ্লিক্ট। কি বলা হয়? গ্রে জোন কনফ্লিক্ট। তার মানে বুঝছো তো এই যে গ্রে জোন কনফ্লিক্ট ব্যাপারটা কি? এখন কখনো রিটেন পরীক্ষায় একটা ছোট প্রশ্ন দিতে পারে গ্রে জোন কনফ্লিক্ট কি। হ্যাঁ, এই জন্য এই ধরনের যে সমসাময়িক যে টার্মগুলো, এই পলিটিক্যাল মানে যে টার্মগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যানালাইসিস করার জন্য যে টার্মগুলো রয়েছে, ওগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, এখন এই র্যানসাম ওয়্যার অ্যাটাকটা ইন্টারন্যাশনাল যে সিকিউরিটি ডিসকাশন, সেখানে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা সমস্যা হলো যে যখন এই অ্যাটাকটা হচ্ছে, এই অ্যাটাক যখন হচ্ছে, ধরো বাংলাদেশের উপরে এই অ্যাটাকটা হলো ইন্ডিয়া থেকে, এখন অ্যাটাকটা কে করলো? এটা কি ইন্ডিয়া সরকার হ্যাকারদেরকে দিয়ে অ্যাটাক করলো, নাকি হ্যাকাররা অ্যাটাক করলে ইন্ডিয়া সরকার জানে যে এই অ্যাটাকটা হচ্ছে, তারা চুপচাপ আছে? মানে এটা কি স্টেট স্পন্সর্ড নাকি স্টেট টলারেট অ্যাটাক? এইটা নির্ণয় করাই তো কঠিন হয়ে পড়ে। হামলা কি রাষ্ট্র নিজে করেছে নাকি রাষ্ট্র চোখ বন্ধ করে রাখছে? তো আমরা তো এটা জানি না, তাইলে আমি কেমনে দোষারোপ করব? আমার শত্রুকে দোষারোপ করার জন্য আগে প্রমাণ লাগবে, প্রুফ লাগবে, আমার কাছে এভিডেন্স লাগবে। এক্ষেত্রে তো এভিডেন্স পাওয়া যায় না, যে কারণে এইটা প্রতিকার করা সম্ভব হচ্ছে না। এজন্য ইন্টারন্যাশনাল সিকিউরিটি আলোচনায় এই বিষয়টি নিয়ে খুব করে আলোচনা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ডেটারেন্স ফেল করছে। ডেটারেন্স ফেল করছে। ডেটারেন্স মানে কি জানো? ডেটারেন্স মানে কি? ডেটারেন্স মানে হচ্ছে তুমি তোমার সক্ষমতাকে বৃদ্ধি করবা, সক্ষমতাকে এমনভাবে বৃদ্ধি করবা, ধরো ইন্ডিয়া বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারে, তুমি সক্ষমতাকে এমনভাবে বৃদ্ধি করবা যাতে করে বাংলাদেশের উপর আক্রমণ ইন্ডিয়ার জন্য কস্টলি হয়। যদি অনেক বেশি কস্টলি হয়, ইন্ডিয়া অ্যাটাক করতে আসবে না। এটাকে বলা হয় ডেটারেন্স। পারমাণবিক অস্ত্র দিয়ে ডেটারেন্স হয়। কেন হয়? ধরো পাকিস্তানের উপর ইন্ডিয়া যদি অ্যাটাক করে, পাকিস্তান অ্যাটাক করবে, নুরুন নবী মিয়া আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই তো মানে হচ্ছে সুযোগ দিব কমেন্ট করার। দেখো, এখন বিভিন্ন জন বিভিন্ন, নিশ্চয়ই আমার আইডিওলজির সাথে তোমার আইডিওলজি মিলবে না, নানান সমস্যা আছে। আমি সব সময় কি বলি যে আমাকে ক্লাসরুমে অ্যাজ এ টিচার হিসেবে আমাকে রেটিং করতে হবে, বাট টিচারের বাইরে আমি একজন মানুষ, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সোসাইটি আছে, আমার রাষ্ট্র আছে, আমার ভাবনা আছে, সেখানে তোমার সাথে আমার মিল না হতে পারে, তাই না? তো ফেসবুক তো আমার পার্সোনাল ফিলিংস প্রকাশের জায়গা। একমত হলাম না, তোমার অনেক কিছুর সাথে আমি একমত না, আমি কিন্তু কাউকে গিয়ে বলি না একদমই এটা কেন লিখছো। তো এরকম কিছু কমেন্ট টোমেন্ট চলে আসে, বিভিন্ন কমেন্ট আসে, ফেক আইডির কমেন্ট আসে। তো আমি সারাদিন ক্লাস ক্লাস নেই, রাতের বেলা ঘুমাবো, ওইরকম কমেন্ট টোমেন্ট চলে আসে, আমি জবাব দিব কেমনি? আমার এই সময় কই? সে কারণে আমি কমেন্ট ওপেন রাখছি শুধু ফ্রেন্ডসদের জন্য। তুমি কমেন্ট করতে চাও, ওকে, আসো আমার ফ্রেন্ডস হও, যেন আমি তোমাকে চিনি যে কে এটা। ওকে, ডিটারেন্স। তাইলে এখন 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 বলি, ডিটারেন্স তোমার দরকার। তুমি ওই যে আফসোস করো না, আরে আমার সাথে রিলেশন ব্রেকআপ করে কেন চলে গেল, কান্নাকাটি হতে করো। নিজের কোয়ালিটি বাড়াও,
যোগ্যতাকে এমন জায়গায় নিবা, যোগ্যতাকে এমন জায়গায় নিবা সে যেন তোমারে ছেড়ে গেলে আফসোস করে, তখন সে ছাড়বে না। কিছু তো একটা করতে হবে, কিছু না করে তুমি শত্রুকে ঘায়েল করতে চাইলে তো পারবা না। ওকে, তাহলে শত্রুর আক্রমণ ঠেকানোর একটা উপায় হচ্ছে শত্রুর আক্রমণকে কস্টলি করে দিতে হবে, অনেক বেশি খরচে করে দিতে হবে, তাহলে অ্যাটাক হবে না। তোমরা কি খেয়াল করছো ইরানে কেন আমেরিকা আক্রমণ করছে না? করতেও পারে, কিন্তু কেন এত সময় নিচ্ছে? ট্রাম্প আবার বলে বসলো, কি বসলো ট্রাম্প দুদিন আগে, ইরানে সামরিক অভিযান চালানোর কথা আমরা ভাবছি না। কেন জানো? বিকজ অফ ডিটারেন্স। ইরান তার সিকিউরিটি ব্যবস্থাকে এমনভাবে তৈরি করেছে যে যদি ইউএসএ অ্যাটাক করে তাহলে ইউএস এর উপরে একটা পাল্টা আক্রমণ ইরান করবে, মানে আমেরিকার ভূখণ্ডে অ্যাটাক করতে হবে না। ইরানের আশপাশে আমেরিকার অনেক কিছু আছে, আশপাশের দেশগুলোতে আমেরিকার প্রচুর সম্পদ আছে, ওইগুলোতে যদি অ্যাটাক করে সেটা আমেরিকার জন্য বড় ক্ষতি হবে। হরমুজ প্রণালীর উপর যদি অ্যাটাক করে এই তেলের সাপ্লাই চেইন বিনষ্ট হয়ে যাবে। সে কারণে ইউএসএ অ্যাটাক করছে না। বুঝতে পারছো ডেটারেন্স বিষয়টা? কিন্তু সাইবার অ্যাটাকের ক্ষেত্রে ডেটারেন্স সম্ভব হয় না। কেন হয় না? আমি তো শত্রুকে চিনি না, হামলাকারী কে যেটা স্পষ্ট নয়, অ্যাট্রিবিউশনে প্রবলেম হয়, আমি চিনতে প্রবলেম হচ্ছে আমার। যদি চিনতে প্রবলেম হয় আমি তাহলে কেমনে তার সাথে আমার সক্ষমতা বৃদ্ধির জন্য আমি একটা ব্যালেন্স স্থাপন করব? ঠিক আছে, তো পাল্টা আক্রমণ আমি কাকে করার হুমকি দিব? রাষ্ট্রকে না হ্যাকারকে? আমি তো চিনিই না। এইটা একটা সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে সেটি হলো আইন ও নীতির ফাঁক। দেখো জাতিসংঘ সনদে বলা আছে তোমার দেশের উপর আক্রমণ হলে তুমি আক্রমণ করতে পারবা, 51 নম্বর আর্টিকেল। সিনিয়র কাট মার্কসের ব্যাপারটা 9 তারিখে ফাইনাল হয়ে যাবে, এই এক সপ্তাহের মধ্যে আর প্রেডিক্ট না করি। আমার কাছে মনে হয় যে এবার টিকাবে হচ্ছে 8,000-এর মতো, এবং তাতে কাট মার্কস হয়তো হবে 105 প্লাস মাইনাস 2-3। তবে সংখ্যা যদি 10,000 হয় কাট মার্কস কমবে, যত বেশি টিকাবে কাট মার্কস তত কমে যাবে। আচ্ছা, আন্তর্জাতিক আইনে একটা সমস্যা আছে, যেটা আমি বলছিলাম যে তোমার ভূখণ্ডের উপর যদি আক্রমণ হয় তুমি পাল্টা আক্রমণ করতে পারবে, কিন্তু এটা সাইবার অ্যাটাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা বিষয়টি ক্লিয়ার না। জাতিসংঘ যখন ওই আইনটা তৈরি করে তখন সাইবার অ্যাটাক ছিল না, তাহলে ওই আইন দ্বারা তুমি আসলে প্রতিকার পাবে না। এটা কি ওয়ার? তোমার উপর যে অন্য দেশ থেকে হ্যাকাররা অ্যাটাক করে তোমার সব সিস্টেমকে বিনষ্ট করে দিচ্ছে, এটা কি ওয়ার নাকি ক্রাইম? এটা নিয়ে একটা বড় প্রশ্ন। তো এইসব কারণে এই সাইবার অ্যাটাক ঠেকানো যাচ্ছে না। এই কারণেই ইন্টারন্যাশনাল যে সিকিউরিটি যে প্রোগ্রামগুলো হয়, ডিসকাশনগুলো হয়, ডায়ালগগুলো হয়, সেখানে এখন ব্যাপক আকারে আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে র‍্যানসাম ওয়ার অ্যাটাক ঠেকাতে হবে, আমাদের নীতি তৈরি করতে হবে, বিধি তৈরি করতে হবে, বিষয়গুলো তৈরি করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছিল পেপার গোল্ড নিয়ে। পেপার গোল্ড জিনিসটা কি? পেপার গোল্ড জিনিসটা কি বলো? পেপার গোল্ড মানে কাগজের মুদ্রা, মানে কাগজের সোনা। কাগজের সোনা মানে কি? আমার কাছে বাস্তব অর্থে আগে কি হতো জানো? আগে কি হইতো, আমার সোনা আছে, আমার কাছে স্বর্ণ। সোনা বলাটা একটু কেমন শোনায় জানি, দূর। গোল্ডের বাংলা করবো আমরা স্বর্ণ। হ্যাঁ, এই সোনা সোনা করবো না, স্বর্ণ। গোল্ডের বাংলা হইল স্বর্ণ। ওকে, স্বর্ণ। আমার কাছে স্বর্ণ আছে, এটা আমি দিতাম, বিনিময়ে টাকা নিতাম, টাকাগুলো খরচ করতাম। তো এখন এসে একটা স্ট্যান্ডার্ড স্থাপন করা হয়েছে যে না, আর স্বর্ণ নিয়ে তুমি আমেরিকার ব্যাংকে গিয়ে জমা দিয়ে টাকা নিয়ে আসবা দরকার নাই। কাগজে কলমে স্বর্ণ তৈরি করছে, কাগজে কলমে স্বর্ণ। কি লোয়াডিং, ঠিক কইছি না?
কাগজে কলমে স্বর্ণ তৈরি করছে। যে আমার কাছে ধরো 100 ভরি স্বর্ণ আছে, তাহলে 100 ভরি স্বর্ণের এগেইনস্টে এত টাকা ব্যাংক থেকে পাবো, কিন্তু আমার কাছে কোনো স্বর্ণ, ফিজিক্যালি স্বর্ণ নেই। এটাকে বলা হচ্ছে পেপার গোল্ড। মানে আগে যেখানে গোল্ডই হতো মুদ্রা, মান ওঠানামা সবকিছুতে ব্যবহার করা হতো, এখন হচ্ছে গোল্ডের জায়গাকে রিপ্লেস করেছে পেপার গোল্ড, কাগজের মানে স্বর্ণ, কাগজে কলমে হিসাব নিকাশের স্বর্ণ। ঠিক আছে, দুদিন পরে টাকাও আর থাকবে না। টাকাকে মানে মুদ্রা যেটা এখন আছে, মুদ্রা, নোট, কয়েন, এগুলো আর থাকবে না, এগুলো সব ডিজিট হয়ে যাবে। হ্যাঁ, আমি দোকানে গিয়ে আমার কাছে 100 ডিজিট আছে, আমি 10 ডিজিট দিয়ে কিছু একটা কিনবো, তাহলে টাকা ডিজিট হয়ে গেল না? ওই রকম ব্যাপার। হ্যাঁ, মোহাম্মদ আনামুল হক, স্বর্ণ নট সোনা। ওকে, তো এটার সাথে এসডিআর এর সম্পর্ক কি? এসডিআর এর সম্পর্ক হচ্ছে যে বিশ্বের সবগুলান দেশ তার যে রিজার্ভ, যেটা আগে সে স্বর্ণ দিয়ে করত, ওইটা এখন আইএমএফ এ করে এসডিআর দিয়ে। যে কারণে এই পেপার গোল্ডটাকে এসডিআর এর সমকক্ষ বলা হচ্ছে, এসডিআর বলা হচ্ছে। ওকে, আচ্ছা, ভূরাজনৈতিক থিওরি, হার্টল্যান্ড থিওরি, এটা আমি অলরেডি আজকে বলেছি হার্টল্যান্ড থিওরি কি। এই হার্টল্যান্ড থিওরির ঠিক অপোজিট কাছাকাছি একটা থিওরি আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে রিমল্যান্ড থিওরি। রিমল্যান্ড থিওরি, হার্টল্যান্ড, আচ্ছা, হার্টল্যান্ড থিওরি নিয়ে আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি, আসো সলভ করি। আজকে আমি কিছু এক্সেপশনাল প্রশ্ন দেখাবো, যেগুলো এই যে বললাম না কনসেপ্ট ভিত্তিক কিছু প্রশ্ন হচ্ছে, এগুলো নিয়ে অনেকে টেনশন করছো যে এগুলো কেমনে আমি আলোচনা করব, এই কি বলে পারবো আমি কেমনে। আচ্ছা, আরেকটা কথা কই, তোমার দেশের উপরে, এটা মনোযোগ দিয়ে শুনবা, তোমার দেশের উপরে অন্য একটা দেশ অ্যাটাক করছে, তখন তুমি বলছো না যে আমার সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে, সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে। এখন তোমার দেশের উপরে কেউ সাইবার অ্যাটাক করছে, তোমার দেশের উপরে কেউ সাইবার অ্যাটাক করছে, এটা কি তোমার সার্বভৌমত্বের লঙ্ঘন? প্রচলিত আইন অনুযায়ী না। সে কারণে নতুন একটা টার্ম ব্যবহার করা হচ্ছে এখন, যে তোমার শুধু সার্বভৌমত্ব রক্ষা করলে হবে না, তোমার ডিজিটাল সভারিনটি, তোমার ডিজিটাল সার্বভৌম রক্ষা করতে হবে। দেখবা রচনা লিখতে দিবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে, বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে, ডিজিটাল সভারিনটি কি, এই সমসাময়িক টার্মগুলো তোমার ধারণা থাকতে কিন্তু হবে। এই ধারণা তুমি কেমনে পাবে? পত্রপত্রিকা পড়লে। পত্রপত্রিকা পড়তে যদি বিরক্তি লাগে, আমাদের ক্লাসে আসো, আমরা তো এগুলো তোমাদের জন্য প্রতিদিন পত্রপত্রিকা পড়ে সব জিনিসপত্র এক জায়গায় করে রাখছি। আসো, গলাৎকরণ করে দিব, তুমি আবার সেটা খেয়ে নাও, পরীক্ষার হলে গিয়ে উগলে দাও। এই তো আমাদের পড়াশোনা, তাই না? কি ও, ওকে, এখন বলো তো হার্টল্যান্ড থিওরির জনক কে? প্রশ্নগুলোর উত্তর দাও। হার্টল্যান্ড থিওরির জনক কে? হার্টল্যান্ড থিওরির জনক হচ্ছে হ্যালফোর্ড ম্যাকাইন্ডার। এইটাখানে কিছু এক্সেপশনাল প্রশ্ন আছে। আচ্ছা, দ্য জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি প্রবন্ধটির লেখক কে? এই যে হার্টল্যান্ড থিওরিটা যিনি দিয়েছেন, তিনি যে বই দিয়েছেন, এই বইটার নাম হচ্ছে দ্য জিওগ্রাফিক্যাল পিভট হিস্ট্রি। হার্টল্যান্ড থিওরি মূলত কোন শক্তির প্রাধান্যের কথা বলে? স্থল শক্তি, ল্যান্ড পাওয়ারের কথা বলে। হার্টল্যান্ড থিওরি অনুযায়ী ওয়ার্ল্ড আইল্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? এই যে এটা ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এই জিনিসটা একটু পড়ে নিবা। আচ্ছা, আরেকটা আছে রিমল্যান্ড থিওরি, হার্টল্যান্ডের বিপরীত থিওরি রিমল্যান্ড। রিমল্যান্ডের জনক কে? নিকোলাস স্পাইকম্যান। নিউল্যান্ডের, এই যে কি বলে, রিমল্যান্ডের মূল বক্তব্য কি? পৃথিবীর ক্ষমতার কেন্দ্র হার্টল্যান্ড নয়, বরং রিমল্যান্ড। রিমল্যান্ড কি? এই যে এখানে দেখানো আছে, এটা হলো হার্টল্যান্ড।
হার্টল্যান্ড থিওরি বলছে এটা দখল করতে পারলে পৃথিবী দখল করতে পারবা, রিমল্যান্ড থিওরি বলছে না, এই যে সমুদ্র এলাকাটা আছে এইটা হলো ক্ষমতার কেন্দ্র, এইটা দখল করতে পারলে পৃথিবী শাসন করতে পারবা। এই পার্থক্য। আমি এই শীটে সংগঠন ভিত্তিক কিছু কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছি। যেমন একটা প্রশ্ন দেখো, এসসিও মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? এসসিও মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? আচ্ছা, একটা ট্রিক বলি, ইদানিং তো প্রশ্ন চ্যাট জিপিটি কে দিয়ে করে নেই, এআই ইউজ করে। মানুষও যদি প্রশ্ন করে, মানুষ, খেয়াল করো, তুমি প্রশ্ন করতেছো, তুমি একটা অপশন রেডি করে ফেলেছো যেটা সঠিক উত্তর, অপশনটা তুমি রেডি করে ফেলেছো, এখন তিনটা তোমাকে ভোগাস অপশন তৈরি করতে হবে যেগুলো উত্তর হবে না। তুমি কিন্তু ওই ভোগাস অপশনগুলো অনেক বড় করবে না, তুমি চেষ্টা করবে কত কম লিখে অপশনগুলো তৈরি করা যায়। সে কারণে একটা চালাকি হইল যেটা একটু কঠিন কঠিন লিখা, একটু বড় করে লিখা, ওইটা সঠিক উত্তর। বুঝতে পারছো? তাহলে এখন কও, এই যে 1 নম্বর প্রশ্ন, এসসিও মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? বলো, এই 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, এটা পিডিএফ আমি দিয়ে দিব। বলো 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বলো। 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো? ওই যে থিওরি বললাম, থিওরি দিয়ে বলো। হ্যাঁ, এখানে অবশ্য অপশন 3টাই আছে। এখানে 4টা অপশন, এটা একটা ইন্টারসেকশন হতো, এটা একটু ভুল হয়েছে, এইটা হলো উত্তর, তাই না? ওকে, ঠিক আছে। এখন বলো তো, ন্যাটো, এটা 2 নম্বর প্রশ্ন, এটা ন্যাটো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কোনটি? পরের প্রশ্ন, ন্যাটো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কোনটি? বলো, এই বলো, ন্যাটো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কোনটি? এই 2 নম্বর প্রশ্নের উত্তর বলো। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, সমষ্টিগত নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বব্যাংকের বিকল্প তৈরি, শান্তিরক্ষা বাহিনী করে। দেখো, সমষ্টিগত নিরাপত্তা একটু কঠিন কঠিন লাগছে না এটা? তাহলে আমারে বলো, আসিয়ান গঠনের প্রধান দর্শন কোনটি? 3 নম্বর প্রশ্নের উত্তর, এই যে এই 3 নম্বর প্রশ্নের উত্তর বলো, আসিয়ান গঠনের প্রধান দর্শন কোনটি? এটা আসিয়ান গঠনের 3 নম্বর প্রশ্ন বলো, আসিয়ান গঠনের প্রধান দর্শন কোনটি? গুড, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা। এই খারানা কি ক বলতেছো, কিসেরটা? এবার আসো 4 নম্বর প্রশ্ন, ওপেক মূলত কোন স্বার্থ রক্ষার জন্য কাজ করে? ওপেক মূলত কোন স্বার্থ রক্ষার জন্য কাজ করে? ওপেক, ওপেক। এবার 4 নম্বর প্রশ্ন, 4 4 4। চার নাম্বার, তেল উৎপাদনকারী ও দেশের মূল্য উৎপাদন নিয়ন্ত্রণ। এই তো, গুড, ভালো পারতেছো। অর্থনীতির উপর কিছু কনসেপচুয়াল প্রশ্ন, এইটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে। এই প্রশ্নগুলো কি আজকে আলাপ করব তোমাদের সাথে? আচ্ছা, অর্থনৈতিক গুলো আমি অন্যদিন আলাপ করি, এটা একটু কনসেপ্টটা বুঝতে হবে, একটু লম্বা সময় আলোচনা, এত সময় হাতে নাই এখন। আচ্ছা দেখো, পিভট টু এশিয়া নীতির মূল কৌশলগত উদ্দেশ্য কোনটি? দেখি উত্তর করতে পারো কিনা। 1 নম্বর প্রশ্ন, বলো কোনটা উত্তর? এই এখানে 1 নম্বর আর কি, পিভট টু এশিয়া নীতির মূল কৌশলগত উদ্দেশ্য কোনটি?
এই বলো, এই প্রশ্নের উত্তর। পিভট টু এশিয়া নীতির মূল কৌশলগত উদ্দেশ্য কোনটি? উত্তর না পারলে সূত্র বসায় দিবা, এখানে তো নেগেটিভ মার্কস নাই। গুড। এশিয়া প্যাসিফিকে আসলে এটা হলো ইউএস এর পলিসি। হ্যাঁ, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করে দেওয়ার জন্য, চীনের প্রভাব ঠেকানোর জন্য পিভট টু এশিয়া পলিসিটা হচ্ছে ইউএস এর, আমেরিকার। আমি আজকে অলরেডি এটা বলে ফেলেছি। ডিটারেন্স কৌশলের মূল ধারণা কোনটি? লিখো, এই প্রশ্নের জবাব লিখো। এটাকে আমি ধরো 2 নম্বর প্রশ্ন বললাম, ধরো এই প্রশ্নের উত্তর বলো। ডিটারেন্স কৌশলের মূল ধারণা কোনটি? ডিটারেন্স কৌশলের মূল ধারণা কোনটি? আক্রমণের মূল্য এত বেশি করা যে শত্রু আক্রমণ না করে, যেন শত্রু আক্রমণ না করে। গুড। এইটা বলো, হেজিমনি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? হেজিমনি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? এবার এটা আসো, নতুনটা। এটা ধরো 2 নম্বর বলি। এটা বলো। হেজিমনি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শক্তির পাশাপাশি, এখানে শক্তি মানে দুটা জিনিস, একটা হলো সামরিক, একটা হলো অর্থনৈতিক। সামরিক আর অর্থনৈতিক, এই শক্তির পাশাপাশি ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা দরকার। ন্যারেটিভকে নিয়ন্ত্রণ করা, ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে গেলে তোমাকে নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে। এইটা আসো দেখি উত্তর পারো কিনা। একটি স্ট্যাটাসকো পাওয়ার রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? স্ট্যাটাসকো পাওয়ার রাষ্ট্র, এটা উত্তর করো। এই স্ট্যাটাসকো পাওয়ার কে জানো? যেমন ইউএসএ একটা স্ট্যাটাসকো পাওয়ার। বর্তমান বিশ্বের যে ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, ডেমোক্রেটিক ব্যবস্থা, এই ব্যবস্থার পক্ষে যারা, তারাই হলো স্ট্যাটাসকো স্টেট। তারা কি চায়, আমেরিকা কি চায়, যে বর্তমানে যা কিছু আছে নিয়ম কানুন এটাই থাক। চীন আমার এটা চায় না। হ্যাঁ, ওকে। তো এই হলো তোমাদের সাথে আমার আজকের আলোচনা। আমার মনে হয় যে মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্নই আলোচনা করেছি। আমি এখন শেষ করি, আর 3টার সময় আমি আলোচনা করব যে প্রিলি রিটেন একসঙ্গে কেমনে পড়বে, কোন টপিকগুলো পড়া উচিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রশ্ন রিটেন পরীক্ষায় কমন পাওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আজকে 3টার সময়। তো তোমাদের যদি সময় সুযোগ হয় তোমরা অবশ্যই 3টার সময় ওই ক্লাসটি অংশ নিও, ক্লাসটি করো, ঠিক আছে? আমি শেষ করতে চাই আজকের আলোচনা। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আগামীকালকে চট্টগ্রাম যাচ্ছি ইনশাল্লাহ।